হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তারকালার আজকের আয়োজনে। সবসময় মতো ফারজানা বিথি আছি আপনাদের সাথে, এবং শনিবারে এই সময়টা কিন্তু ভিজুয়াল টেলিভিশনের পর্দায় আপনাদের হালের জনপ্রিয় পছন্দের ভালোবাসার নিন্দিত কিংবা নন্দিত কোনো না কোনো তারকাকে নিয়ে আমি হাজির হয়ে যাই তারকালায় জম্পেশ একটা আড্ডা দেবো বলে। আজও ব্যতিক্রম নয়, আজও তেমন একজন তারকা আছেন আমাদের সাথে। তিনি নিন্দিত কিংবা নন্দিত কিংবা ভালোবাসার সেটা আপনারাই ডিসাইড করবেন, কারণ তিনি আপনাদের সবার শ্যামা কাব্যের মায়ার জঞ্জালের সোহেল মন্ডল। চরিত্রের নাম বলতে গেলে অনেকগুলো চরিত্রের নাম বলতে হবে, কারণ আপনি নিন্দিত তারকা কেমনে হয়? নিন্দিত হয় অনেকে, এটা অ্যান্সার আমি দিব শো শেষে। কেমন আছেন সোহেল মন্ডল? জি ভালো, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আপনার সাথে বসলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে, কারণ আমাদের আড্ডা হয় অনেক সুন্দর একটা। সো তারকালে এসে আমার সাথে এসে আপনার কেমন লাগছে? অলওয়েজ ভালো লাগে, কারণ হচ্ছে আমি এর আগেও আপনার সাথে শো করেছি, যেটা আপনার মনে ছিল না। দ্যাট ওয়াজ গুড এক্সপেরিয়েন্স মনে করার পরে। ওকে, একটু ক্লিয়ার করে বলেন তো সোহেল মন্ডল, আপনার নামের সাথে সাথে তো আমাদের বাংলা চলচ্চিত্রের খুব গুণী একজন অভিনেতা সোহেল রানা, আরেকজন আছেন সোহেল চৌধুরী। সোহেল চৌধুরী, তিনি যদিও আমাদের অনেক আগের নায়ক, তার খুব অনেক বেশি কাজ আমরা দেখিনি, কিন্তু সোহেল রানার তো অনেক অনেক কাজ আসলে আমরা দেখেছি এবং এখনো তাকে আমরা রিমেম্বার করি তার কাজ নিয়ে। সো আপনার কি ক্ল্যাশ হয় এরকম, বা ফিল্মে যখন আপনি কাজ বা ইন্ডাস্ট্রিতে যখন কাজ শুরু করেছেন তখন কি কেউ বলেছে নামটা একটু চেঞ্জ করা দরকার? নামের ক্ষেত্রে তো মানে এটা একটা ফিল্মি ব্যাপারই আর কি, মানে ফিল্মে কাজ করতে গেলেই ধরা হয় যে অনেকেই বলে যে ঠিক আছে নামটা চেঞ্জ করলে হয়তো একটা এই তৈরি হবে, বাট অলওয়েজ নিজের নামের প্রতি কনফিডেন্স ছিল এবং নিজের নামটা নিয়েই এগিয়ে যেতে চেয়েছি। খুব বোল্ড একটা ফটোশুট নিয়ে শুরু করতে চাই গল্পটা, খুব বোল্ড একটা ফটোশুট আমরা সোশ্যাল হ্যান্ডেলে দেখেছি, এরপরে আর দেখলাম না। এরপরে তো বেশ কয়েকটা ফটোশুট করেছি আমি, আমার বোল্ড কিছু পাইনি সেটা বলছি। সেটা তো অনেকে এক্সপেরিমেন্ট করতে হবে, এটা তো আমার কাজ না। যারা এক্সপেরিমেন্ট মানে করবেন, আপনার যারা দর্শক আছে, যারা অডিয়েন্স আছে, দে ওয়ান্টস মোর। হ্যাঁ, আমি চাই একটু ইন্টারেস্টিং ফটোশুট করতে, এবং সে মানে কনভেনশনাল যে কোনো ফটোশুটের বাইরে একটু নতুন কিছু করার জন্য। সো সেই জায়গা থেকে ডেইলি স্টার ওই প্রজেক্টটা করা হয়েছিল। অ্যান্ড রিসেন্ট আমি ফিল্মফেয়ারের ফটোশুটের জন্য, মানে ফিল্মফেয়ার আমার যে অ্যাওয়ার্ডটা ছিল এই অ্যাওয়ার্ডের জন্য, হ্যাঁ বাংলার যে অ্যাওয়ার্ডটার জন্য আসলে কিছু ফটোশুট করতে হয়েছে বিকজ অফ ফিল্মফেয়ারকে পাঠানোর জন্য, কারণ আমি যেহেতু যেতে পারিনি। তো তখনও কিছু এক্সপেরিমেন্ট করেছিলাম, এরপরে আসলে আর ওইভাবে কাজ করে না। আসলে এটা ব্র্যান্ড প্রোডাক্ট এবং যারা আসলে কাজ করেন তাদের কাছ থেকে। মন্ডল সাহেব, অনেকেই বলছিলেন যে ইউ আর ওকে উইথ মন্ডল সাহেব, রাইট? আমি যদি আপনাকে ডাকি, মানে আদর করে ডাকছি, আমার বংশ পদবী। ফটো থেকে। এবং এবার অটোতে আসি, হ্যাঁ অভিনয়ে আসি। আপনার কাজ নিয়ে অনেক আলোচনা হয় এবং আপনার প্রত্যেকটা চরিত্র নিয়ে আপনি যখন চরিত্রকে ভেঙে উপস্থাপন করেন, সেই চরিত্রগুলো নিয়েও দর্শক মনে দাগ কাটার পাশাপাশি যারা আসলে শিল্পমানা রয়েছেন তারা ওই চরিত্রগুলো নিয়ে আপনার অভিনয় নিয়ে অনেক প্রশংসা করেন, আপনি অনেক প্রশংসা কুড়িয়েছেন আপনার চরিত্রের মাধ্যমে। একটু জানতে চাই যে ফিল্মের কোন চরিত্রে নিজেকে চিত্রায়ন করতে বেশি ভালোবাসেন? রোমান্টিক, অ্যাকশন, কমেডি কিংবা মিস্ট্রি টাইপ কিছু? ডিপেন্ডস অন মানে গল্প। হ্যাঁ, যদি গল্পতে ওই প্রোটাগনিস্ট বা ওই চরিত্র যা করেন সেটাই প্লে করতে আমি তখন স্বাচ্ছন্দ্য বোধ করব। প্রথমত আমি আসলে গল্পটা চুজ করি, যে গল্পটা যদি আমাকে খুবই ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্ট ফিল করায়, এবং গল্পটার আবহাওয়াটা যদি আমি মানে আমি খুব এক্সাইটেড ফিল করি, তাহলে সেই জায়গা থেকে যেই চরিত্রটা ওই গল্পে পার্টিসিপেট করছে তখন সেই চরিত্রটা করতে চাই। মানে কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো জনরা বা এইটা ফিক্স করে কখনো কাজ করিনি, এখনো করছি না। আমার মাল্টিপল জনরাতেই কাজ করেছি, থ্রিলার, ড্রামা। আমার এখন পর্যন্ত হয়তো কমেডিতে কাজ করে না, হয়তো কমেডিতে আমার খুব ইচ্ছা সিচুয়েশনাল কমেডি করার, এক্সপেরিমেন্ট করার। সেটা সুযোগ হলে আমি নিশ্চয়ই করব, বাট আমার সুযোগে তো বলে দিলেন অবশ্যই, যারা দেখছেন, কারণ আমি ভীষণভাবে কমেডি করতে চাই, বাট এখন আমাদের কনভেনশনাল যে কমেডি হয় সেটা না, আমি বিশেষ করে ডার্ক হিউমারের প্রতি খুবই, জোকার মুভির কমেডির টাইপ, এক্স্যাক্টলি, মানে এরকম খুবই এক্সপেরিমেন্টাল কোনো ওয়ার্ক হলে, বা শুধু জোকার না, বা একদমই সিচুয়েশনাল কমেডি, ফান এন্ড এন্টারটেইনমেন্ট, সেই জায়গা থেকেও যদি কোনো কাজ হয় আমি করতে চাই। তো আমি নির্দিষ্ট কোনো জনরাকে মেইনটেইন করে এখন এটা কি একটু কষ্টের বা মানে স্ট্রাগলের কিনা, যে এই যে এত এত নতুন নতুন চরিত্রে আপনি কাজ করছেন, আপনার নিজেকে ভাঙতে হচ্ছে, এটা আপনার জন্য কতটুকু আসলে পীড়াদায়ক? এটা তো ইন্টারেস্টিং, এটা তো বরঞ্চ আপনি প্রতিদিন কাজ করার স্পৃহা পাবেন, বিকজ অফ আপনি একই কাজ যদি প্রতিদিন করেন এটা মনোটোনাস।
আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে আসলে মনোটোনাস বিষয়ের সাথে আমার খুব একটা যায় না। আমি অলওয়েজ Okay. নতুন কিছুর মধ্যে অ্যাডভেঞ্চার। ইয়েস নতুন কিছুর মধ্যে নিজেকে খুঁজতে চাই। তো সেই জায়গাতে বরঞ্চ নতুন কিছুকেই আমি বরঞ্চ খুবই নতুন ভাবে মানে এনার্জি পাই আর কি। বাস্তব জীবনে তো আপনি এরকম না, না? বাস্তব যে জীবনে নতুন আমি অনেক গাল ভাত, মানে খুবই গার্লফ্রেন্ড এরকম চেঞ্জ হয় না তো, না চরিত্র? সেটা গার্লফ্রেন্ডরা বলতে পারবে। গার্লফ্রেন্ডরা মানে যারা ছিলেন সোহেল বা মন্ডল গার্লফ্রেন্ডরা বলেছেন। দর্শক আপনারা যারা বিশেষ করে মেয়েরা যারা এখনো ভাবছেন স্বপ্ন ভেঙে গেছে, চুরমার। মানে নিশ্চয়ই সুযোগ আছে। সবাই মিলে যখন আগে ছিল পরে এখন যিনি আছেন তো সবকিছু মিলে তো এখন জিনিসটা আছেন হয়। একজন। নিশ্চয়ই। ওকে, থাক, মানে কে আছেন এটা আমরা না যাই। আপনার নতুন যে রিসেন্ট কাজটি ত্রিভুজ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে, সেটা একটু মুক্তির পর সারা কেমন পাচ্ছেন, অভিজ্ঞতা কেমন? ফেসবুক অনুযায়ী যেহেতু আমাদের একটা সিচুয়েশন যাচ্ছে সারা বাংলাদেশেই, আমাদের একটা চারপাশে জুলাই বিপ্লব গেল, মানে গণ অভ্যুত্থান হলো। এই গণ অভ্যুত্থানের পরে মানুষের ভিতরে এক ধরনের ট্রমাটাইজ সিচুয়েশন, সবকিছু মিলে মানুষের জীবন স্বাভাবিক হতে এখনো সময় নিচ্ছে। তারপরও মানুষের জন্য কিছু এন্টারটেইনমেন্ট, আমাদের কাজই হচ্ছে এন্টারটেইন করা বাট মানুষকে। কাজটা তো অনেক আগেই হ্যাঁ, হয়েছিল, অনেক আগে, মুক্তি প্রায় পেয়েছে রিসেন্ট। জানুয়ারির দিকে আমরা শুট করেছিলাম, so আচ্ছা। শীতের মধ্যে। সো সেই জায়গা থেকে এখন কাজটা মুক্তি পেল এবং দর্শকদের বেশ ভালোই সাড়া পাচ্ছে সেই অর্থে। আর দর্শক যেহেতু ত্রিভুজ একটা ভালো গল্প, মানে তিনটা দম্পতির নানা সম্পর্কের গল্প, টানাপোড়েনের। টানাপোড়েনের গল্প, সম্পর্কের গল্প। সো এবং আমাদের চারপাশে, এবং এটা ড্রামা, নো থ্রিলার নই, মানে আমরা অনেক বেশি এখন এক্সাইটমেন্টের জিনে, তো একটা ড্রামা ব্যাপার আছে, সেই জায়গা থেকে সম্পর্কের বিষয়গুলো আছে যেগুলো আমাদের চারপাশেই ঘটে, হয়তো সেটাকে একটু ড্রামাটাইজ করে দেখানো। আপনার সহকর্মী কে ছিলেন? আমার সহকর্মী ছিলেন মৌসুমী। ওকে, কেমন ছিল কাজ? খুবই ভালো ছিল, আমার খুবই সহকর্মী ভালো ছিল। মৌসুমী। এখন তো আমারও দুপক্ষে দু সহকর্মী। জায়গায়, সে তো দু জায়গায় বিচরণ করছে আর হ্যাঁ। কি, কোনো জায়গায় ছাড়বে না। হ্যাঁ, ওকে, ছাড়বেন না। শি ইজ ডুইং ফ্যান্টাস্টিক, অফ Yeah, কোর্স। yeah, কেমন লাগলো, true. কাজের অভিজ্ঞতা কেমন ছিল? খুবই ভালো। ও তো আমার আসলে গ্রুপ মেটও, মানে আমি যেই থিয়েটার দলের সাথে যুক্ত, প্রাচ্যনাট, ও ওখানে স্কুলিং করেছিল, কিছুদিন কাজও করেছিল। Okay, তো okay. সেই অর্থে ওকে অনেক আগে থেকে চিনি আমি। And তারপরে তো উপস্থাপনা করে এখন তো অনেকে সবার কাছে পরিচিত, এবং তারপরে টুকটাক করে কাজও করছেন। তো ওই জায়গা থেকে ওর অভিনয়ের অভিজ্ঞতা আগে থেকেই ছিল, মুখ অভিনয় করেন উনি। তো এখন এটার সাথে কাজ যুক্ত হয়েছিলেন এবং আমরা সব মজা করে আনন্দ নিয়ে কাজ করেছিলাম আর কি, যখন শুট করেছিলাম। প্রত্যেকবারই আসলে আপনার কাজ নিয়ে বসা হয়, আপনার ক্যারিয়ার নিয়ে কখনো সুযোগ হয়নি জানার। কবে সেটা শুরু হলো একটু জানতে চাই, কি করে শুরু হলো? খুব ছোট করে বলি, আমার মনে হয় ক্যারিয়ারের বিষয়টা এখন সবাই জানেন নানা রকম ইন্টারভিউর মাধ্যমে। খুবই হুট করে আসা, ঢাকা শহরে যখন আমি গ্র্যাজুয়েশন করতে আসি তখন থিয়েটারের সাথে যুক্ত হওয়া, প্রথমে নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট ড্রামা, তারপরে প্রাচ্যনাট, দুটোর স্কুলিং করে পরে প্রাচ্যনাট থিয়েটারের সাথে যুক্ত হয় এবং থিয়েটার করতে করতে, মানে সাংগঠনিক কাজ বা থিয়েটারের সাথে যেই অভিনয় বা যেই প্রস্তুতি, সেইগুলো করতে করতে অভিনয়ের প্রতি একটা প্যাশন তৈরি হয়। এবং 2012-13 দিকে সে আন্ডার কনস্ট্রাকশন, আমার প্রথম ফিল্ম, আমি প্রথম ফিল্ম দিয়ে আসলে আমার শুরু হয় ভিজুয়াল মিডিয়ামে। সো সেইটার শুরু। এরপরে শ্যাওলাতে এক ধরনের রেকগনিশন, মানে বিশেষ করে মানে আমাদের ইন্ডাস্ট্রি যারা ডিরেক্টর প্রডিউসার আছেন তাদের কাছে এক ধরনের পরিচিতি আসে, এবং সেখান থেকে মায়ার জঞ্জালের পাওয়া, মানে ইন্দ্রনীল রয় চৌধুরী কলকাতার ফিল্মটা করা, এবং সেখান থেকে তাকদির, হাওয়া। সো তাকদিরে এক ধরনের মানে অডিয়েন্স হয়তো আমাকে আবিষ্কার করেন অ্যাজ আ অ্যাক্টর হিসাবে। সো খুব শর্ট করে আমার কোশ্চেন এটা ছিল না, আমার কোশ্চেন যেটা ছিল সেটা নিয়ে বিরতির পর ফেরত আসবো। দর্শক সাথে থাকুন, চলছে আমাদের তারকালয়ের আজকের আয়োজন। সোহেল মন্ডল আছেন আমাদের সাথে। আপনাদেরকেও চাই আমাদের তারকালয়ের আয়োজনে, আর যারা যারা আমাদেরকে সোশ্যাল হ্যান্ডেলে দেখছেন, ডোন্ট ফরগেট টু শেয়ার, কমেন্ট অ্যান্ড টেল আস হাউ ইউ ওয়াচিং আস অ্যান্ড ওয়্যার ইউ আর ফ্রম। সো বিরতির পর ফিরছি। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি তারকালয়ের আজকের আয়োজনে। সাথে আছি সবসময়কার মতো আমি ফেরজানা বিথি। অনেকদিন পর কিন্তু তারকালয়ে আপনাদের সাথে দেখা হয়েছে, তাই বেশি বেশি করে আমাদেরকে জানান কেমন লাগছে এবং কতটুকু মিস করেছেন আমাদেরকে। আর যারা শুরু থেকে দেখেছেন তারা তো জানেন আজকে আমাদের সাথে কে আছে অতিথি হয়ে, আর যারা জানেন না তাদেরকে আমি
এখনই জানিয়ে দিচ্ছি সোহেল মন্ডল আছেন আমাদের সাথে। আরেকবার ওয়েলকাম ব্যাক মন্ডল সাহেব। আমাদের তারকালয়ে খুব ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট আছে, খুব ইন্টারেস্টিং একটা সেগমেন্ট, সেটা হলো কুইক কুইজ। ওকে, সো এখানে এসে এই সিটে, হট সিটে বসে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসেস অনেক রাগান্বিত হয়ে চলেও গিয়েছেন, আবার অনেকে ইন্টারেস্টিং ভেবে উত্তর দিয়েছেন। সো আমি জানি না আপনার সাথে কি ঘটতে যাচ্ছে। এটা দেখা যাক। ইন্টারেস্টিং এই কারণেই, কারণ আপনি যদি সবগুলো অ্যান্সার কুইক অ্যান্ড অনেস্ট দেন তাহলে কোনো গিফট নাই। তাহলে তো অবশ্যই অনেস্ট দিব না এবং আস্তে ধীরে দিব। বাট উই নো দ্য অ্যান্সার, সো উই উইল নো যে আপনি অনেস্ট কিনা। সো রেডি? হ্যাঁ, রেডি। ওকে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কোন কাজটা করে সোহেল মন্ডল? অবশ্যই ফোন দেখি। ওকে। কয়দিন পর পর প্রেমের অফার পান? একদমই পাই না। কেন? যাই না তো। গরমে নয় শীতে বেশি বিয়ে হয় কেন বলেন তো? আমার মনে হয় শীতে। কেন হয় বেশি বিয়েটা শীতে? ঠান্ডার সময় খুবই সুদিং একটা ওয়েদার, গরম গরম বিষয় থাকে অনেক কিছু, তো সেই জায়গা থেকে মানে একটা ঠান্ডা এনভায়রনমেন্ট মানে সবাইকে মনে হয় খুব হেলদি একটা এনভায়রনমেন্ট দেয় আর কি। না না, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা বলতে পারছেন না। কি সেটা বলেন? কাচ্চি খেতে মজা লাগে শীতে, গরমে তো গরমের মধ্যে গরম কাচ্চি খেয়ে। ট্রু ট্রু। বোনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। সোহেল মন্ডল কোথায় সুন্দর? ঘরে, আমার একদম নিজের রুমে। ওকে। মেয়েরা অন্যের গহনা শাড়ি দেখে হিংসে করে, এটা সবাই জানে। ছেলেরা কি দেখে হিংসে করে? মেয়েরাও যেমন হাইট নিয়ে হিংসা করে, মানে ছেলেরা একটা ছেলে আরেকটা ছেলে হাইট দিয়ে মানে হিংসা করে। কারণ সোহেল মন্ডল অনেক লম্বা। মানে আমি এটা অনেক শুনেছি। আচ্ছা, so এই জায়গা okay. থেকে হতে পারে। চিনি মানে হতে ছাড়া পারে। চা আর প্রেমিকা ছাড়া জীবন, কেমন, কোনটা কেমন? বেটার। দুইটাই বেটার। দুইটাই বেটার। আপনার কিন্তু প্রেম এখনো আছে, বুঝে বলেন, চিনবে না প্রেম কিন্তু। প্রথমটা মিষ্টি, তারপরে হচ্ছে ওকে টক ঝাল। ওকে। ইন্ডাস্ট্রিতে রিসেন্টলি একটা কথা খুব বেশি চর্চা হচ্ছে, নায়ক অভিনেতা। অনেকেই বলছে আমি নায়ক নয়, আমি অভিনেতা, আবার অনেকেই বলছে আমি নায়ক। সো হু ইউ আর? এক্স্যাক্টলি, এই টার্মটা নিয়ে তো আসলে সারা পৃথিবীতে এক ধরনের ইয়ে আছে, হিরোইজম থেকেই আসলে নায়কের বিষয়টা আছে। আসলে বেসিক্যালি অভিনেতাকে অভিনেতা হিসেবেই ট্রিট করা হয় সারা পৃথিবীতে। কারণ অ্যাক্টার, ইভেন দেন অ্যাক্ট্রেসও বলা হয় না, অ্যাক্টার একটা কমন টার্ম হিসাবে Yes, ইউজ করা হয়। yes. তো সেই জায়গা থেকে অভিনেতা হিসেবেই নিজেকে আসলে দেখতে চাই। সো ওই অভিনেতার যে ক্যারেক্টার কোনটা যদি হিরোইজম প্লে করে তাহলে সেটা সেটা হিরোইক করবো। চরিত্র হয়। তো সেই জায়গায় নায়কোচিত কোনো এন্ট্রি হয়, বাট Why সেটা not? আসলে অভিনেতাই। Okay. সো ওই জায়গা থেকে অভিনেতা অবশ্যই। ওকে, কিছু নায়ক নায়িকার নাম বলবো, বিশেষণ দিতে হবে। শাকিব খান, সুপারস্টার, সিয়াম, অভিনেতা এবং স্টার অবশ্যই। রোশন, আমাদের সুন্দর টল অভিনেতা, ওকে, আদর আজাদ, অভিনেতা। ওকে, ইমন, ইমনও বড় ভাই। নীরব, নীরব ভাই রোমান্টিক, যেটা আসলে He's a very good model. গুড মডেল। Yes. ইয়া থ্যাংক ইউ। হ্যাঁ, জায়েদ খান। ডিগবাজি। ওকে, এটা জায়েদ ভাই আপনার বিশেষণ ডিগবাজি। আপনি কবে না, আসতেছেন কিছু ডিগবাজি দিয়ে দিয়ে আসেন? সরি বলেন। জায়েদ ভাই, মাফ করে দিয়েন। অনন্ত জলিল, বিজনেস টাইকুন। ইয়েস। সোহেল মন্ডল, সোহেল মন্ডল অবশ্যই অভিনেতা। এবার নায়িকা, নীলাঞ্জনা নীলা, কো অ্যাক্ট্রেস এবং বন্ধু। অপু বিশ্বাস, নায়িকা, বুবলি, অ্যাক্ট্রেস, পরিমণি, বিউটিফুল, গুড মাদার এবং অবশ্যই ওমান, মানে এম্পাওয়ারমেন্টের যেই প্রতিভু সেটা বলা যায় ওকে। তিনটে বিশেষণ দিছে পরিমণিকে। হ্যাঁ, বাকি নায়িকারা যারা দেখতেছেন দেখেন, আমি কিন্তু কিছু করছি না, সবাই- সোহেল মন্ডল করছে। মিম, ভীষণ সুন্দরী, নুসরাত ফারিয়া, ট্যালেন্টেড, স্মার্ট এবং হচ্ছে হার্ড মাল্টিটাস্কার। ইয়েস। শাবনূর, শাবনূর হচ্ছে আমাদের কি বলা যায়, এটা একটা সুন্দর টার্ম আছে সব। আইকন, আইকন, ইয়া হতে পারে। মৌসুমী, মৌসুমী মৌনা। মৌসুমী অলওয়েজ হচ্ছে ড্রিম গার্ল। ওকে। কার সাথে ডেট, কার সাথে লং ড্রাইভে যেতে চান? দেশের নায়িকা, ডেটে কার সাথে যেতে চান? পুরাতন হতে পারে, নতুন হতে পারে, কার সাথে কাজ ডেটে করেছেন যেতে সেও হতে পারে। চাই। ইটস আ ডেট, ডেট। ইট ক্যান বি আ কফি ডেট। আমার বন্ধুর কথা বলে সমস্যা নেই, ফারিন খানের কথা বলতে পারি। লং ড্রাইভে যেতে চান কার সাথে? ফাইন বাদে। সুনেরা। আর কার সাথে চুমু খাওয়ার দৃশ্য করতে চান? আই থিঙ্ক আমার কাজ যে কোনো কাউকে চুমু দিতে সমস্যা নেই। কোয়ার্টিস্টের সাথে যদি হয় তাহলে ওটা মানে ওটা যদি পার্ট অফ আমি একটা ব্রেকিং দিই, অ্যাকশন হয় তাহলে আমি একটা ব্রেকিং দিই, প্লিজ। ভাইরাল দিই। কি ভাইরাল কন্টেন্ট হলো
সোহেল মন্ডলের কাউকে চুমু খেতে কোনো সমস্যা নেই। অবশ্যই চরিত্রের প্রয়োজন। ওকে, ওটুক কেটে দিবে। ওকে, সোহেলের সাথে প্রেম করতে হলে কি কি গুণ থাকতে হবে? কিছুই না, জাস্ট বন্ধু সুলভ হলেই হয়। ওকে, নিজের 3টি ভালো গুণের কথা বলেন। ভালো গুণ নিজের সম্পর্কে আসলে কোনো কিছু তো ভালো কিছু আসে না। ইয়া আল্লাহ, এ কি শুনলাম! ভালো গুণ, হতাশ হতাশ। আচ্ছা অস্থিরতা কি ভালো গুণ হতে পারে? না, এটা খুবই বদ অভ্যাস। ওকে, না, আপনি ভালো বলেন। গুণ আমি বন্ধু সুলভ, বন্ধু সুলভ, সহজে মিশে যাই। না বন্ধু সুলভ বলা যায় না, কারণ আমি খুবই খুবই চুজি, সো এই ক্ষেত্রে বলাটা খুব ডিফিকাল্ট। ওকে, বন্ধু সুলভ বলা যাবে না, হার্ড ওয়ার্কিং বলা যায়, মানে হার্ড ওয়ার্কার, অবশ্যই অনেস্ট, এবং অবশ্যই নিয়মাবর্তিতা মেনটেন করে আর কি। এই 3টা গুণ। টাইম মেইনটেইন করে। আল্লাহ, বাংলাটা খুব কষ্ট হয়েছে বলতে মন্ডল সাহেব। এবার আপনি 3টা খারাপ অভ্যাস বলেন। 3টা খারাপ অভ্যাস তো খুব 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 ভীষণ ইন্ট্রোভার্ট। ওকে, ইন্ট্রোভার্টটা খারাপ অভ্যাস না, মানে আপনি যেখানে কাজ করেন ওখানের জন্য খারাপ। ওখানকার জন্য অনেক বেশি ডিস্টার্বিং। কমিউনিকেশন একদমই খারাপ, খুবই খারাপ। হ্যাঁ, কারণ আমাকে শোতে বসে বসে লিখছে, এটা কি আপনি? আই স্টিল রিমেম্বার। ওকে, আর হচ্ছে আমার বন্ধু সংখ্যা কম মনে হয়। ওকে, এটা কি এটা খারাপ খারাপ হতে পারে? অভ্যাস আমি জানি না, না, এটা ভালো। আরো বন্ধু কম থাকা ভালো, সিলেক্টিভ থাকা ভালো। সোহেল মন্ডল খুব ভালো গান গায়, আমরা শুনেছি সেটা। না, একদমই না। ভুল কথা? মানে এটা 100 মানে Rumor? গলায় গলানো মিলানো যায়, মানে আমরা Okay. যেহেতু থিয়েটারে কাজ করি, ওখানে আমাদেরকে কোরাস গাইতে হয়, তো সেই জায়গা থেকে যতটুকু সুর আপনার তাল পছন্দের গান কি? গাইতে বললে কোনটা গাইবেন? গুনগুন করেন কোনটা? এই অবেলায় গান। আমি এই অবেলায় তোমারই আকাশে, আমি জানি না লিরিক্স ঠিক আছে কিনা। ইটস ওকে, ভালোবেসে গাচ্ছেন। সেই ভীষণ ভেজা চোখ কখনো ওকে, I don't ইটস know. ফাইন। Lyrics বাট মনে নাই। আপনি একটু আগে বলেছেন যে আপনি খুব ইন্ট্রোভার্ট। এই যে আপনি আপনার দর্শকের চাহিদা পূরণ করছেন, দিস ইজ এটা তো শো বিজনেস না, ওটা করতে হবে নিজেকে, জোকারটা তো হতে হবে। ওকে, বাট দ্যাটস ওয়াই এভরিওয়ান লাভস ইউ। আপনি হোয়াটএভার ইট নিডস টু বি সার্ভড, ইউ আর সার্ভিং। ইয়া, মানে শো মাস্ট গো অন। কিন্তু আমার তো একটা সার্ভ করতে হবে, বিরতি। প্লিজ। দর্শক সাথে থাকুন, তারকালের আজকের আয়োজন চলছে এবং ক্যামেরার ওপারে যিনি বসে আছেন তিনি ভীষণ মজা পাচ্ছেন। আশা করছি আপনারাও এরকম মজা পাচ্ছেন। দেখা হচ্ছে বিরতির পর তারকালয়ে। বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি তারকালয়ের আজকের আয়োজনে। সবসময়কার মতো আপনারা দেখছেন বিজয় টিভি পর্দায় স্যাটারডে, এবং এই সময়টা যেটা হয় আপনারা তো একটু ঢুলঢুলে পড়ে যান, কিন্তু আমরা যখন ব্যাক করি তারকালয়ে তখন ঘুমের রেস্টটা কেটে যায়, কারণ পছন্দের তারকাদের নিয়ে অনেক অনেক জম্পেশ একটা আড্ডা হয়। সাথে থাকি আমি ফারজানা বিথি, আর আজকে আমার সাথে আছেন আপনাদের সবার প্রিয় ভালোবাসার চিত্রনায়ক, অভিনয় শিল্পী, অভিনেতা সোহেল মন্ডল। অনেকগুলো বিশেষণ, কিন্তু সবগুলো একই আসলে। হ্যাঁ, আসলে। যেই লাও সেই কতুই। আমার আরো কত কিছু কোশ্চেন আছে, দাঁড়ান আমি একটু বের করে নিই। আচ্ছা, যারা ওয়েব ফিল্মটা দেখেনি ত্রিভুজ, তাদেরকে কি বলবেন? একটা পারিবারিক গল্প দেখতে পারবেন, মানে সোশ্যাল ড্রামার মতো জিনিসটা, এবং সেখানে সম্পর্কের টানাপোড়েন আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, যেগুলো আসলে আমাদের চারপাশেই ঘটে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে গল্পের যে নতুনত্বের কথা তো বলতে পারি না, তবে এটুকু বলতে পারি যে গল্পটা দেখে এন্টারটেইন হবেন। আচ্ছা, এই যে পুরস্কার পেলেন কিন্তু গেলেন না কোথায়? ফিল্মফেয়ার বাংলা, ও আচ্ছা। পুরস্কার পেলে কেমন লাগে এটা তো সবাই জিজ্ঞেস করবে, আর এটার অ্যান্সার কি? আনন্দ লাগে। বাট এই যে গেলেন না, কেমন লাগলো? আমাকে তো ভিসা দেয়নি তখন, মানে ভিসা ছিল না আসলে, এক্স্যাক্টলি ভিসা ছিল না, আমি অবশ্যই যেতাম। এরকম একটা সুন্দর মুহূর্ত সহজে তো আসে না, সো সেটা পার্টিসিপেট করতেই চেয়েছিলাম, বাট তখন আমার ভিসা ছিল না সাথে, সো কিছু করার ছিল ইট ওয়াজ ব্যাড লাক। ইট ওয়াজ ব্যাড লাক। আচ্ছা, একটু খারাপ লেগেছে না? ইটস ওকে, মানে খারাপ লাগে। পুরস্কারটা কি পৌঁছেছে আপনার না, কাছে? এখনো যায়নি, আমি যাবো কিছুদিনের মধ্যে নিয়ে Okay. আসবো। আমি যদি গিয়ে আরেকজনের আসতে অ্যাওয়ার্ড দিয়ে আমি ফটোশুট করেছি, তাসমিয়া ফারিনারটা দিয়ে, সেটা দিয়ে ফটোশুট করে তারপর পাঠিয়েছিলাম ওদেরকে। সো নিশ্চয়ই গেলে নিয়ে আসবো। আর এটা খারাপ লাগার বিষয় না এই কারণে যে আমি নিজেকে আসলে এই বলে দিচ্ছি যে এগুলো আরো চাই, সো
ভবিষ্যতে ইউ নিশ্চয়ই নেভার নো, আরেকটা আসতেছে হয়তো বা So, অনেক সেই জায়গা ছোঁয়ে। থেকে যখন ওইটার জন্য পরিশ্রম করি আই থিঙ্ক এগুলো বারবার ঘটবে। আচ্ছা, এই যে এত বড় একটা পুরস্কার ওপার বাংলায়, তাও আবার বাংলাদেশেও তো এরকম অনেক অনেক পুরস্কার হয়, আপনার কি মনে হয়? অনেকেই বলেন যে পুরস্কার টাকা দিয়ে কেনা হচ্ছে, অর্থ দিয়ে কেনা হচ্ছে, আবার অনেকেই বলছেন যে না, এটা আসলে আমার যেটা প্রাপ্য সেটাই আমি পাচ্ছি। অনেক শিল্পী বলছেন যে আমার এই পুরস্কারটা আমার কাজকে আর একটু, কাজের দক্ষতাকে বা কাজের স্পৃহাকে আর একটু বাড়িয়ে দিবে। আপনার কি মনে হয় পুরস্কার একজন শিল্পীর জন্য আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? ওই যে তিনটা কথা বলেন, তিনটাই সত্য। মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এরকম ঘটে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ঠিক মতো জাজ হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যাওয়ার্ড আসলেই প্রেস্টিজিয়াস বিকজ অফ তাদের লেগেসিটা, তারা এটা Maintain মেনটেন করছে। করেছেন। সো সেই সব পুরস্কারের ক্ষেত্রে অডিয়েন্স অলওয়েজ করেন, কনসার্ন থাকেনি যে ঠিকঠাক আছে হয়তো। এবং দেখা যায় দর্শক তো ইয়ের সাথে কানেক্টেড থাকেন, সো অ্যাওয়ার্ডগুলোর সাথে তারা কি কাজ করছেন না করছেন সেই ব্যাপারে দর্শক ভীষণভাবে ওয়াকিবহাল। সো দর্শককে ফাঁকি দেওয়ার খুব একটা সুযোগ নেই, হয়তো দু একটা এদিক ওদিক হয়, তবে বেশিরভাগ প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডের ক্ষেত্রেই দেখা যায় যে একটু ঠিকঠাক জার্নিটা হয়। অনেক সময় তো নমিনেশন পান কিন্তু পুরস্কার পান না, তখন আমি কেমন এখানে লাগে? ডেইলি স্টারের প্রথম এটাতেই ওটিটি অ্যাওয়ার্ডের প্রথমটাতে আমি সাপোর্টিং কাস্টের পুরস্কার পেয়েছি ফর তাকদির জন্য। নেক্সট আমার দুটো অ্যাওয়ার্ড, এটা হচ্ছে ফিল্মফেয়ারটা আমার মায়ের জঞ্জালের জন্য ছিল সাপোর্টিং, যদিও নবগতের জন্য আমি নমিনেশন পেয়েছিলাম আসলে সাপোর্টিং কাস্টের জন্য, আর নবগতের জন্য আমি পেয়েছি আসলে অ্যাওয়ার্ডটা। তো সব মিলিয়ে পুরস্কার আসলে ইন্সপিরেশন দেয়, খুবই স্বাভাবিক যে রেকগনিশন দেওয়া, যে আমার কাজটা অডিয়েন্স দেখছে, সেটা যেমন একটা রেকগনিশন, যে দেন আমি বুঝতে পারি ওকে হ্যাঁ কিছু একটা হচ্ছে হয়তো বা আপনার অ্যাটেনশনটাও আর একটু বেশি বাড়ছে। হ্যাঁ, আর অ্যাওয়ার্ডের ক্ষেত্রে হয়তো আরো কিছু কাজ হয়তো সেখান থেকে নিয়ে আসে, যে ডিরেক্টর, প্রোডিউসার বা দর্শক একটু আগ্রহ বোধ করেন, আচ্ছা এই ছেলেটা হয়তো কাজ করছে, দেখি কি কাজ করে, সেই জায়গাতে একটা কনসার্ন পাওয়া যায়। অবশ্যই সেগুলো একটা পজিটিভ সাইন, বাট সত্যি কথা বলতে অ্যাজ আ পারফর্মার অ্যাওয়ার্ড খুব বেশি কন্ট্রিবিউট, বরঞ্চ অ্যাওয়ার্ড আমাদেরকে আটকে ফেলে হয়তো কোনো কোনো জায়গায়, যে আমরা তো হয়েই গেছি, পেয়ে গেছি। কিন্তু আমার মনে হয় যে ওইটা তো আসলে শেষ নাই, ভালো কাজের তো কোনো শেষ নাই। মানে এটা আপনি যখন করতে থাকবেন, যত করতে থাকবেন, ততই নতুন কিছু এক্সপ্লোর করবেন, নতুন ভালো কিছু আসবে। বা আপনি তো জানেন না সামনে আপনার কি চ্যালেঞ্জ আসতেছে, সেই চ্যালেঞ্জটা যদি ঠিকঠাক মতো উচ্চারণ, তাহলে সেটার জন্য হয়তো আবার একটা অর্ডার, আপনি কি ওটার কোনো লিমিট নাই আসলে, এটা লিমিটলেস। সো সেই জায়গা থেকে আমার কাছে কোনো লিমিট নাই, সেই এটাও জায়গা এরকম। থেকে আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের ইন্সপিরেশন, সেটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে সেইটাই আলটিমেট কিছু না, মানে ওটা নিয়ে পড়ে থাকা দ্যাটস নট আ গোল অ্যাকচুয়ালি। এটা একদমই গোল না। বাংলাদেশে অনেক শিল্পী আছেন যারা কখনো কোনো পুরস্কারই পাননি, কোনো নমিনেশনও পাননি, কিন্তু তারা দর্শক হৃদয়ে অনেক গ্রেট অ্যাক্টরই আছেন যে তারা আমাদেরকে এন্টারটেইন করে গেছেন। 12 বছর হয়ে গেছে যাত্রার, 24 সাল চলছে, 12তে শুরু করেছিলেন। 12 মানে থিয়েটার মিলে আসলে 15-16 বছর, কিন্তু আসলে এটা টোটালি জার্নি আর কি। হ্যাঁ, সো কেমন ছিল ফিরে দেখা, যদি বলি ফিরে দেখলে, পিছনে ফিরে দেখলে আমি এখন কেমন আছেন? আমি এখনো ফিরে দেখতে চাই না। ওকে, মানে আমার জার্নিটা এখনো করতে চাই। আমার কাছে মনে হয় যে আমি যদি বলি আজকে এখানে বসে থাকে না যে রিল্যাক্স হয়ে একটু ভাবছি 10 বছর আগে আমি কি চেয়েছিলাম, এখন কি আমি সেটা পেয়েছি কিনা। সত্যি কথা বলতে রিল্যাক্স হওয়ার একদমই সুযোগ নাই। ওকে, একদমই সুযোগ নেই, কারণ আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেখানে ভীষণ প্রতিযোগিতা আছে, এবং ভালো কাজের শেষ নেই, এবং সবাই ভালো কাজ করার চেষ্টা করছেন। আমার কাছে মনে হয় যে আমি তো 2020 মানে সেই অর্থে রিকগনিশন পেলাম, হয়তো একটা দীর্ঘ জার্নিতে পর্যন্ত আসতে হয়েছে, বাট স্টিল এখনকার স্ট্রাগলটা ডিফারেন্ট। মানে পজিশনটাকে কন্টিনিউ করে রাখা এবং সেইটা মেনটেন করে কাজ করা, অর্থাৎ আমি একটা স্ট্যান্ডার্ড সেট করেছি যে এই পারফরমেন্সটা আমি করি। এখন সেটাই যদি আমি কন্টিনিউ করতে থাকি, সেটা ভীষণ মনোটোনাস, এবং অডিয়েন্সও আমাকে বেশি দিন মানে অ্যাকসেপ্ট করবে না। তো আমার কাজ এখন আরো বেশি, এখন রেসপন্সিবিলিটিটা বেশি। আগে বরঞ্চ যে কোনো কাজ করতে পারতাম, আচ্ছা এটা তো খুব বেশি দর্শক দেখছে না, কিন্তু এখন ভাবতে হয় যে এই কাজটা যে আমি করছি, এটা আমি যে কাজটা করেছি তার থেকে কতটা আবার বাজে কাজ হচ্ছে। বাট আপনার পার্শ্ব চরিত্রের যে পুরস্কার এবং পার্শ্ব চরিত্রের যে ব্যাপারটা আপনি এত সুন্দর করে আসলে রিপ্রেজেন্ট করেন, দর্শক বুঝতেই পারে না যে এটা পার্শ্ব চরিত্র কিনা। ওটা চেষ্টাটা তো থাকে সবসময় ভালো, এবং এখন তো প্রোটাগনিস্টই করতে হচ্ছে, অনেক বড় রেসপন্সিবিলিটি, একটা প্রোডাকশন টেনে নিয়ে যাওয়া এবং দর্শককে ধরে রাখারও দায়িত্ব, এটা যে বললাম রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। সো এখনকার স্ট্রাগলটা আরো অন্যরকম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা মন্ডল সাহেব, আপনার এই রেসপন্সিবিলিটি আরো বাড়ুক, আপনার সামনের যে কাজগুলো আছে, ভেঞ্চারগুলো আছে, সেগুলো পাখা মেলুক, এবং আপনি এরকম করে হাসি ঠাট্টায়, আনন্দে, ভালোবাসায়, কান্নায় দর্শকদেরকে বেঁধে রাখেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর বিজয় টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর অবশ্যই দেখুন দীপ্ত
প্লেতে ত্রিভুজ চলছে, আপনারা দেখলে আমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ দর্শক, আজকের মতো সাইন আউট করছি তারকালে থেকে। তবে কথা দিচ্ছি নেক্সট স্যাটারডে হাজির হয়ে যাবো আপনার পছন্দের ভালোবাসায় কোনো না কোনো তারকাকে নিয়ে। সেই পর্যন্ত সব সময় যেটা বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন বিনোদনের সাথে।